আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা কারেকশন টপিক পড়ব। যদিও আমি কারেকশন টপিক বলছি ভাই, কারেকশন কোনো নির্দিষ্ট টপিকের নাম না। আমাদের বইগুলোতে কারেকশন টপিক আকারেই থাকে, আমরা টপিক আকারেই পড়ি। তবে কারেকশন হলো ইংলিশের সব কিছুর একটা মিশ্রণ, বিশেষ করে গ্রামার পার্টের। গ্রামারের পাশাপাশি ভোকাবুলারির অনেক পয়েন্ট অফ ভিউ কিন্তু কারেকশনের প্রশ্নে দেখা যায়। এবং আপনি ইংলিশে কতটা স্ট্রং এটা জাজ করার অন্যতম সেরা একটা উপায় হলো কারেকশনের প্রশ্ন সমাধান করা। যাদের ইংলিশ গ্রামারের ভোকাবুলারি টপিকগুলো পড়া আছে তাদের পক্ষে কারেকশনের প্রশ্ন সমাধান করা সহজ এবং অনেক ভালো লাগবে। যাদের পড়া নাই তাদের জন্য কারেকশনের প্রশ্ন অনেক কঠিন লাগে। ওকে, প্র্যাকটিস করতে করতে কারেকশনের টপিকটাকে অনেক সহজ লাগবে এবং ভালো লাগবে। চলেন আমরা শুরু করি বিসমিল্লাহ করে। কারেকশনের প্রশ্ন আপনারা নিশ্চয়ই জানেন, একটা প্রশ্ন দেওয়া থাকবে ইনস্ট্রাকশনে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অথবা ইনকারেক্ট সেন্টেন্স। 4টা কি 5টা বাক্য থাকবে, যেটা কারেক্ট সেটা আপনি কারেক্ট নেবেন যদি ইনস্ট্রাকশন কারেক্ট থাকে। যদি ইনস্ট্রাকশনে বলা থাকে চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, আপনি ভুলটাই খুঁজবেন। 2টা প্রশ্ন এখানে দেখা যাচ্ছে, আপনি একটু ভাবতে পারেন ভাই বোন, দেন আমার সাথে কাজ করবেন। আসেন, আমাদের এখানে বলছে কারেকশন, কারেক্ট সেন্টেন্স। সে ভূতে বিশ্বাস করে, তাহলে কোথাও কোনো কিছুকে বিশ্বাস করা বলতে আমরা কি বলি? বিলিভ অ্যাট ইন অফ টু। দেখেন ভাই, এটা গ্রামার মানে কারেকশন টপিকটাকে মোস্টলি প্রিডমিনেন্টলি আমরা গ্রামারের টপিক আকারেই ভাবি। কিন্তু ভাই কারেকশন টপিকে আসলে আপনি দেখবেন অনেক প্রশ্ন আছে যেখানে গ্রামার আছে, শুধু গ্রামার না, গ্রামারের 3-4টা টপিক একটা প্রশ্নে আছে। আবার এমন প্রশ্ন পাবেন যেখানে গ্রামার ভোকাবুলারির মিশ্রণ আছে, এমন প্রশ্ন পাবেন যেখানে গ্রামারের কোনো কিছু নাই, ডিরেক্ট ভোকাবুলারি বেস প্রশ্ন। বিশেষ করে সিনোনিম মানে কি বলা যেতে পারে, প্রিপজিশন, গ্রুপ ভার্ব, ইডিয়মস, ট্রান্সলেশন মোডের প্রশ্নও কারেকশন আকারে আসে কিন্তু। আসেন, এখানে উত্তর হবে ভাই প্রথমটা, শি বিলিভস ইন ঘোস্ট। সেকেন্ড বাক্যে আসেন, এটাও দেখেন প্রিপজিশন টাইপের কোশ্চেন, কারেক্ট সেন্টেন্স চাইছে। তাহলে ওপেন 10 নাম্বার পেজ, দেখেন সব জায়গায় পেজ 10 পেজ 10 পেজ 10, তাহলে পেজ 10 এর আগে আমরা অ্যাট লিখবো। ইয়াস, अगेन এ হবে ওপেন অ্যাট পেজ 10। এই প্রশ্ন শুধু মেডিকেলে আসে না ভাই, আরো আগে অনেক জায়গায় আসছে এবং কারেকশনের প্রশ্নগুলো রিপিটেড আসা কোশ্চেন। ওকে, চলেন তাহলে আমরা উত্তর পেয়ে গেছি ভাই। প্রথমটাতে শি বিলিভস ইন গোস্ট এবং ওপেন অ্যাট পেজ 10। এবং আবারও বলছি ভাই, কারেকশন টপিকটা কিন্তু সবকিছুর মিশ্রণ। আপনার যদি গ্রামার ভোকাবুলারি টপিকগুলো পড়া থাকে, কারেকশন টপিকটা জোস লাগবে আপনার কাছে, খুব ভালো লাগবে। এবং নিজেকে যাচাই করার একটা সেরা উপায় হলো কারেকশনের প্রশ্ন সমাধান করা। নেক্সট ওয়ান আসেন। এবং একটা টাইমে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে 15টা প্রশ্ন আসতো তার মধ্যে 7টা 8টা 10টা প্রশ্ন আসতো আমি দেখেছি শুধু কারেকশন থেকে। ফলে মেডিকেলের প্রশ্ন বেশি দেখছেন, অসুবিধা নাই, আমরা বিসিএস এর প্রশ্ন, বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্ন সমাধানও দেখতে থাকবো আস্তে আস্তে। আসেন দেখেন, এই প্রশ্নটাকে আপনি অ্যাগেইন ভোকাবুলারি বেসড প্রশ্ন বলতে হবে। কেন? দেখেন ভাই, রিজেম্বল অর্থ হলো নিশ্চয় জানেন লুক আফটার না, তাহলে কি আফটার? টেক আফটার। আমি এটা দেখাই কারণটা হলো কাছাকাছি জিনিস। লুক আফটার মানে হলো যত্ন নেওয়া, টেক আফটার মানে হলো কাউকে দেখতে কারো মতো মনে হওয়া। অসংখ্যবার রিজেম্বল শব্দটা দিয়ে প্রশ্ন আসে ট্রান্সলেশন আকারেও, যে মেয়েটা দেখতে তার মায়ের মতো। দ্য গার্ল টেক্স আফটার হার মাদার। এখানে কখনো আমি প্রশ্ন পাই নাই যা দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার এরকম দিয়ে। এবং প্রশ্ন আসে ডিরেক্ট প্রিপজিশন আকারে, যে গ্রুপ ভার্ব আকারেও, যে দ্য গার্ল টেক্স ড্যাশ হার মাদার, আফটার লিখতে হয়। তাহলে এখানে উত্তর লিখতে হবে ভাই ডি নাম্বারটা। কারণটা হলো রিজেম্বল একটা ভার্ব যার অর্থ হলো এই যে টেক আফটার, দেখতে একই রকম মনে হওয়া, এবং রিজেম্বল ভার্বটার পরে কোনো প্রিপজিশন বসে না। এরপর আসেন কোন বাক্যটা কারেক্ট প্রভাব। দেখেন, উইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট প্রভাব, তার মানে কারেকশন আকারে প্রভাব আসে। একটু বলছিলাম না ট্রান্সলেশনের জিনিসপত্র কারেকশন আকারে আসে। দেখেন, শেষ ভালো যার সব ভালো তার। আমি আপনাদের বুঝাবো কি ভাই? অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। ইয়েস, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, উত্তর হবে সি। ওকে ভাই, হি রিজেম্বলস হিজ ফাদার, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। দেন আসেন, উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখেন, 2টা প্রশ্ন মেডিকেল আসছে, ডেন্টালও আসছে, এই জন্য আমার অবজারভেশন মোটামুটি স্ট্রং এই জায়গায়, যে মেডিকেলের পরীক্ষার পরেই ডেন্টালের পরীক্ষা হয় আমাদের বাংলাদেশের কনটেক্সটে। তো মেডিকেলের পরীক্ষার প্রশ্ন ডেন্টালে সরাসরি 2-3টা আসে,
বা না আসলেও ওনাদের মেডিকেলের প্রশ্নের প্যাটার্নে হুবহু ডেন্টালের প্রশ্ন আসে 2-3টা। আমি যেহেতু ইংলিশের প্রশ্নগুলো একটু ঘাটাঘাটি করার অভ্যাস আছে, আমি দেখছি। দেখেন ভাই, এই প্রশ্ন অনেক জায়গায় আসছে, অনেক অনেক প্রিভিয়াস কোশ্চেনের মানে 8 কারেকশন টপিক এর আন্ডারে থাকা প্রিভিয়াস কোশ্চেন ঘাটেন, দেখেন এই প্রশ্ন কতবার আসছে। ভাই কম্পারেটিভলি বেটার হয় না, আমি আপনাদেরকে রিয়ান্ডেন্সির সময় পড়াইছি, কারণ বেটার শব্দের দ্বারাই কিন্তু কম্পারেটিভ বোঝায়, কম্পারেটিভলি আবার দরকার নাই। এখন হি ইজ গুড টুডে, এবং এটার ডিগ্রি টপিকে সময় পড়ছেন, হি ইজ গুড টুডে দেন, ভাই দেন দিয়ে কম্পারেটিভ বোঝায়, গুড হয় নাকি? বেটার লিখলে হইতো, চিন্তা করতাম। হি ইজ বেস্ট হয় না, কম্পারেটিভে বেস্ট হয় না, উত্তর নিশ্চয়ই হি ইজ বেটার। আরো ভালো হইতো এই বাক্যটা যে এরকম হইতো, হি ইজ বেটার টুডে দেন বিফোর, বাট নাই, করবো কি আমি? দেন কোন বাক্যটা কারেক্ট? দেখেন ভাই, বাক্যে ইয়েস্টারডে আছে, অতীতের চিহ্ন থাকলে বাক্যটার আপনি পাস্ট টাইমে টেন্সে নেন, তাই না? তাহলে ওয়াই ডিড দে ওয়েন্ট, ভাই ওয়াই ডিড ভাল লাগছে, ডিড দিলে আবার ওয়েন্ট লিখা যাবে কি? ওয়াই ডিড দে গো হইলে আমরা ধরতাম, তাহলে এই নাম্বারটা বাদ। বি নাম্বারে ওয়াই হ্যাড কেমনে? ভাই ইয়েস্টার থাকলে হেড দিয়ে আমরা কাজ করতে পারি না, হেড গান আসে না। সেম ইয়েস্টারডে আছে, ইয়েস, উত্তর তো আমি দেখছি সি নাম্বারে, ডিড দিয়ে দিয়েছে এবং গো, ইয়েস, তাহলে উত্তর সি। ডি নাম্বারে কি আছে? ওয়াই দে, এই ওয়াই পরে নিশ্চয় অক্সিলারি ভার্ব লাগবে, এটা কিন্তু ডাব্লিউএস কোশ্চেন, এই সবগুলো ওয়াই কিন্তু ডাব্লিউএস কোশ্চেন। এগুলো যদি এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যদি আবার বাক্যের মাঝে বসতো তখন ক্লজ মার্কার হতো, তাদের পর সরাসরি সাবজেক্ট থাকতো। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড মানে ডাব্লিউএস কোশ্চেন আকারে, তারপর অবশ্যই অক্সিলারি থাকবে। ফলে উত্তর নিশ্চিত বুঝেছেন ভাই, হি ইজ বেটার টুডে, ওয়াই ডিড দে গো দেয়ার ইয়েস্টারডে। আমি জানি যাদের আমাদের আগের ক্লাসগুলো করা হয়েছে ভালো করে, টপিকগুলো ক্লিয়ার হয়েছে, তাদের কাছে আমার এই কথাগুলো একবার পানির মতো সহজ মনে হচ্ছে। দেন দ্য কারেক্ট সেন্টেন্স, কোন বাক্যটা কারেক্ট? এখানেও কারেক্ট বলছে, ইয়েস কারেক্ট সেন্টেন্স চাইছে, রাইট ফর্ম অফ ভার্ব, আচ্ছা যাই হোক, মানে কারেক্ট সেন্টেন্স। দেখেন ভাই আমার সাথে করতে থাকেন। আই স হিম, আমি তারা দেখছিলাম, অ্যান্ড টোল্ড এভরিথিং, কথাটা প্যারালেল হয় না ভাই, আমি তারে দেখছিলাম অ্যান্ড টোল্ড হিম এভরিথিং হলে বাক্যটা পূর্ণাঙ্গ হইতো। আই স হিম অ্যান্ড টোল্ড হিম এভরিথিং, এটা হইলে বাক্য পুরো হইতো, যেহেতু নাই ফলে এটা বাদ। এরপর বাক্যে আসেন, ইউ শুড নট প্রাইড অফ ইউর হেলথ। না ভাই, আপনি ইংলিশ রিডিং পড়ার অভ্যাস থাকলে আপনার এখানে মুখে বেঁধে যাবে। আপনি আইদার বলবেন ইউ শুড নট ফিল প্রাউড অফ ইউর হেলথ, তোমার হেলথ নিয়ে ভাবনাও ঠিক না, অথবা ইউ শুড নট টেক প্রাইড ইন ইউর হেলথ। আপনি নিশ্চয়ই কথাগুলো জানেন, প্রাউড অফ অথবা প্রাইড ইন। প্রাইড ইন আগে অবশ্যই টেক লাগাইবেন, টেক, এবং এগুলো মেডিকেলের প্রিভিয়াস কোশ্চেন, তাই না? আমরা দেখতে পাচ্ছি। এবং যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবেন, ইভেন যারা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবেন, আপনারা চাইলে আমার মেডিকেলের প্রশ্ন সমাধান একটা প্লে লিস্ট বানাইছি, এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে আমি যেভাবে প্রশ্ন সমাধানের প্লে লিস্টটা বানাইছি এভাবে কেউ প্রশ্ন সমাধান করে না এই পর্যন্ত। ইভেন মেডিকেলের এত পুরাতন মানে সেই 1990-91 সেশন থেকে এই পর্যন্ত হয়ে যাওয়া প্রশ্ন সমাধান বাংলাদেশে আর কেউ করে নাই। আপনারা মেডিকেলে পরীক্ষা দিবেন বা ইউনিভার্সিটি পরীক্ষা দিবেন বা যেখানেই দিবেন, আপনি চাইলে আমার এই মেডিকেলের প্লে লিস্টটা দেখে আপনি প্রিভিয়াস ইয়ার্সের আসা প্রশ্নের প্যাটার্ন বা অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন, এবং নিশ্চয়ই সেই উপকারটা নিতে পারেন। যেহেতু আমি কষ্ট করছি, আপনি উপকার নেবেন ভাই। এবং যখন ইউটিউব থেকে ক্লাসগুলো করবেন, আপনাদের বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা ভাই, তাহলে আমরা এখানে কি লিখবো? আইদার প্রাউড অফ, ফিল প্রাউড অফ, অথবা টেক প্রাইড ইন। তাহলে আমাদের কিন্তু একটাও নাই, ফলে ভাই আমি বি নাম্বার কেটে দিলাম। সি নাম্বার আসেন তো, আই শিল অ্যাভেল মাইসেলফ অফ দ্য মর্নিং ব্যাস। ওয়াও, ভালো কথা, এটা আমি কারেক্ট ধরবো। অ্যাভেল শব্দটা খেয়াল রাখেন ভাই, অ্যাভেল একটা ভার্ব, যেই ভার্বের পর অবশ্যই রিফ্লেক্সিভ ফর্ম লিখতে হয় এবং প্রিপোজিশন অফ হয়। ওকে, অ্যাভেল ভার্বটার পর অবশ্যই রিফ্লেক্সিভ ফর্ম লিখতে হয়। আমি এটা নিয়ে ডিটেল কথা বলবো না এখন, প্রোনাউনের ক্লাসে বলে আসি রিফ্লেক্সিভ মুডের পয়েন্টে। অ্যাভেলের পরে আপনি একটা রিফ্লেক্সিভ ফর্ম লিখতে হবে। রিফ্লেক্সিভ লিখবেন সাবজেক্ট অনুযায়ী, আই সাথে মাই, যেখানে হি হইতো তাহলে লিখতাম হি শেল অ্যাভেল হিমসেলফ। তাহলে অ্যাভেলের পর অফ থাকবে এবং অবশ্যই প্রিপোজিশনের আগে একটা রিফ্লেক্সিভ ফর্ম থাকবে সাবজেক্ট অনুযায়ী। দেন হি টুক পার্ট ইন দ্য ফিস্ট অ্যান্ড এনজয়েড। ওই যে ভাই, ডি নাম্বার বাক্যটা ভুল না, আসলে ভুলটা কোথায়? ভুলের জায়গাটা হইলো এই যে এখানে যেমন আই স হিম অ্যান্ড টোল্ড হিম নাই, এখানেও এই যে হি টুক পার্ট ইন দ্য ফিস্ট অ্যান্ড এনজয়েড। কি এনজয় করছে এটা একটু বলেন ভাই? এনজয়েড ইট বলেন যদি বাক্যটা পূর্ণাঙ্গ হয়, তাই না? ইয়েস, এখানেই কথাটা অপূর্ণাঙ্গ, এখানেই কথাটা অপূর্ণাঙ্গ, আর এখানে তো আমরা একটা ভুল পাইছি, ফিল প্রাউড অফ অথবা টেক প্রাইড ইন। তাহলে উত্তর পাইছি ভাই আমরা সি নাম্বারটা, যেটা ঠিক আছে।
ইয়েস, আসেন এখানে কি হলো হার্ড। হিয়ার ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে ভার্বটাকে আমরা বেস ফর্মে লিখতে পারি, আইএনজি ফর্মে লিখতে পারি, তবে আইএনজি ফর্মটা প্রেফার্ড। ফলে আমরাও তো লিখবো আই হার্ড হিম সেইং দিস, আমি তারে এটা বলতে শুনেছিলাম। তাহলে আই শেল অ্যাভেল মাইসেলফ অফ দ্য মর্নিং বাস, আর আই হার্ড হিম সেইং দিস। আগেন আসেন দ্য ইনকারেক্ট সেন্টেন্স, ভাই খুব ভালো করে খেয়াল করেন। আমি কথা না বললে হয়তো আপনারা কেউ কেউ এটারে কারেক্ট বাক্যই খুঁজতেন, আমি জানি। এবং এটার প্রধান কারণ হলো আমাদের কারেকশন আকারে যত প্রশ্ন আমাদের দেশে আসে অ্যাডমিশনে বা চাকরি বাকরিতে, মোর দ্যান 95% প্রশ্ন আসে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আকারে। ইনকারেক্ট কথাটা খুব কম থাকে বা রং কথাটা কম থাকে। ফলে সবার মাথায় কারেকশন দেখলে মনে হয় কারেক্ট বাক্য কোনটা, ভাই ইনস্ট্রাকশন দেখেন সাবধানে ইনকারেক্ট কোনটা। তার মানে আপনি তিনটারে ঠিক পাইবেন, একটা ভুল, এবং যেটা ভুল একটা ভুল পাবেন, এবং যেটা ভুল সেটাই কিন্তু ভাই আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার, যেহেতু সাইজে ভুলটা। তাহলে হি প্রিভেলড, এই দেখেন হি প্রিভেলড ওভার, একটু পরে আসছি না, প্রিভেল না কি ঠিক আছে কিনা দেখেন তো, না ঠিক আছে তো। আই ওয়াজ ইন ওয়ান্ট অফ, ঠিক আছে তো। এ জিল ফর, ঠিক আছে তো। সিক ফর, ঠিক আছে তো ভাই, সাইডে ঠিক আছে। ইয়েস, এখানে চারটা বাক্যই আসলে ঠিক আছে, আমরা একটারও ইনকারেক্ট পাই না। এখন না পাইলে তো আমার কিছু করার নাই। এটা নিশ্চয় মানে অড একটা প্রশ্নের টাইপ, যে চারটাই ঠিক থাকবে বা চারটাই ভুল থাকবে, আমি উত্তর দিব কি। তবে আপনি শুধু পড়ে রাখেন আপনার জানার স্বার্থে, প্রিভেল ওভার ঠিক আছে, মানে সে শত্রুর উপর জয় লাভ করছে। ইন ওয়ান্ট অফ মানে হলো ঘাটতি, স্ক্যারসিটি বোঝায়। আই ওয়াজ ইন ওয়ান্ট অফ ফুড, খাবারের কমতি ছিল আমার। হি হ্যাজ আ জিল ফর পাবলিক ওয়ার্ক, পাবলিক ওয়ার্ক প্রতি খুব আগ্রহ ছিল। দ্য বয় ইজ সিক ফর টয়েস, সিক ফর মানে হলো খুব ক্রেজি হয়ে গেছে, এটা বোঝাচ্ছে। খেলনার প্রতি খুব ক্রেজি হয়ে গেছে, এটা বোঝাচ্ছে। এরপরে ইফযুক্ত সেন্টেন্সে পারেন নিশ্চয়ই সহজে। ইফযুক্ত অংশ যদি পাস্ট টেন্সে হয়, পাস্ট টেন্সে, তাহলে আপনি অন্য পাশে কি লিখবেন, উড কুড মাইট ভার্বের বেস ফর্ম এক জায়গায় আছে কেবল, সেটা সি নম্বরে। আপনি নিশ্চিত উত্তর সি দিয়ে ফেলেছেন খুব করে। ভাই এখানে উত্তর আসলে একটাও না, মানে উত্তর একটাও না বলতে চারটাই কারেক্ট বাক্য, আমাদের চারটাই কারেক্ট। ফলে আমাদের ইনকারেক্ট সাইজে ইনকারেক্ট একটাও নাই। ইনকারেক্ট বানাই দিলে, যদি বলে বানাই দিই, তাহলে এই যে ধরেন আমি দিব জিল টু, তাইলে এটা আবার বানাই দিব। মানে আমাদের তো এরকম কিছু নাই, আপনি শুধু বাক্যগুলো পড়েন, প্যারা না নিয়ে আপনি শুধু পড়েন প্রিভেলড ওভার, ইন ওয়ান্ট অফ, জিল ফর, সিক ফর। ওনারা প্রিপোজিশনের ভুল দিতে চাইছেন, বাট দিতে যাই আর সাইডটারে ঠিক রাখছেন। নেক্সট ওয়ান 11-12। আসেন ভাই 11-এ শাওন নামে একজন ব্যক্তির কথা বলছে, যিনি কিনা অ্যাক্ট্রেস এবং সিঙ্গার। তাহলে আমরা উত্তর কি লিখবো, শাওন ইজ দ্য অ্যাক্ট্রেস অ্যান্ড সিঙ্গার। আমরা এই কথাটা জানি, সাবজেক্ট হওয়ার একজনের সময় আমরা পড়ে আসছি। যদি দুটা ক্রাইটেরিয়া থাকে, আমরা এক্সাম্পল এভাবে সম্ভবত দিয়েছিলাম, বা সব বইতেও থাকে, যে দ্য প্রিন্সিপাল অ্যান্ড হেডমাস্টার, না দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান ইজ প্রেজেন্ট। দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান, তার মানে দুটা টাইটেল আছে, বাট একটার আগে আর্টিকেল দিয়ে আছে, তার মানে বুঝে নিচ্ছি এই দুটা টাইটেলই একজন ব্যক্তির। দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান ইজ কামিং, তার মানে যিনি প্রিন্সিপাল তিনি নিজেই চেয়ারম্যান। এখানে কিন্তু শাওনের কথা সেটাই বলছে, শাওন অ্যাক্ট্রেস এবং সিঙ্গার, তার মানে এই দুটা গুণ একজন মানুষের। ফলে বাক্যটাতে আমরা ঠিক ঢুকছি। দেখি বাকি কোথাও ঠিক আছে কিনা, বাকিগুলো ভুল কেন। শাওন ইজ অ্যাক্ট্রেস অ্যান্ড সিঙ্গার, ভাই এভাবে আমরা বলতে পারি না। এই কথাটা আপনি কারেকশনে আরো পাবেন। আমি আগেও বলেছি আপনাদেরকে, দিস ইজ এয়ারপোর্ট বলা যায় না, বলতে হবে দিস ইজ অ্যান এয়ারপোর্ট। আমি বলতে পারবো না আই হ্যাভ আ ক্লাস, আমাকে বলতে হবে আই হ্যাভ। আমি বলতে পারবো না আই হ্যাভ ক্লাস, আমাকে বলতে হবে আই হ্যাভ আ ক্লাস, আই হ্যাভ টু ক্লাসেস, আই হ্যাভ সাম ক্লাসেস। ওকে, তাহলে ভাই শাওন ইজ অ্যাক্ট্রেস সিঙ্গার এমনি বলা যায় না। শাওন ইজ বোথ বললে নিশ্চয়ই এন বলতে হয়, আছে সেটা ঠিকই। এবং দেখেন এন অ্যাক্ট্রেস, তাহলে এ সিঙ্গার কথাটা থাকতোই তো এখানে, আলাদা আলাদা পরিচয়, কিন্তু বোথ দিয়ে আমরা ভাঙ্গা রাইছি, কিন্তু তিনি বোথ অ্যান অ্যাক্ট্রেস অ্যান্ড আ সিঙ্গার। ওকে ভাই, ফলে এটারও আমরা রেখে দিব। দেন শাওন ইজ অ্যাক্ট্রেস, ভাই অ্যাক্ট্রেসের আগে তো এ এমনিই বসে না, ফলে আপনি কেটে দিলেন, উত্তর হবে নিশ্চয়ই। এই প্রশ্নটার উত্তর অনেক জায়গায় ভুলও থাকে। ভুল বলতে এই প্রশ্নটার লিখনির প্যাটার্নে অনেক জায়গায় ভুল থাকে। ওকে, আশা করি আমি আপনাদেরকে এই প্রশ্নের প্যাটার্নটা বোঝাতে পেরেছি। দেন কারেক্ট বাক্য কোনটা,
এটা আমরা সবাই পারি, ওয়ান থাকলে ভাই ওয়ান্স হয়। কোথায় আছে ওয়ান্স? এই যে ওয়ান শুড অবেই ওয়ান্স প্যারেন্টস। এখানে ওয়ান মানে এক না ভাই, মানে প্রত্যেকের উচিত প্রত্যেকের বাবা মার কি করা? অবেই করা, আনুগত্য করা, বাবা মার কথা মেনে চলা। ওকে, তাহলে শাওন ইজ দ্য অ্যাক্ট্রেস অ্যান্ড সিঙ্গার, ওয়ান শুড অবেই ওয়ান্স প্যারেন্টস। কামিং ব্যাক করেন ভাই। সব মেডিকেলের প্রশ্ন দেখা যাচ্ছে ভাই, আমার কিছু করার নাই, কারণ মেডিকেলে কারেকশন থেকে প্রশ্ন খুব বেশি আসে এবং আমাদের ইউনিভার্সিটিগুলোতে চাকরি বাকরিতে অসংখ্য প্রশ্ন আসে কারেকশনের, ফলে এগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। দেখেন এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটেও আসছে কিন্তু, কেমন? এবং ডাই দিয়ে তো প্রশ্ন সব জায়গায় আসে। আমরা দেখি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বলছে ভাই, ওয়ার্কস শব্দটা আনকাউন্টেবল নাউন, ওয়ার্কস আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে এস ইএস যুক্ত করা যায় না, ফলে উত্তর নিশ্চিত উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। তারপর দেখেন কোনটা কারেক্ট। হি ডাইড বাই পয়জন লিখি আমরা, হি ডাইড অফ কলেরা লিখি, হি ডাইড বাই না, হি ডাইড ফ্রম ওভার ইটিং বলি আমরা, আর হি ডাইড ফর, ইয়েস কারেক্ট। স্যাক্রিফাইস বলতে আমরা ডাইড ফর বলি, ইয়েস। তাহলে উত্তর আমরা পেয়ে গেছি ভাই, উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক। বাকিগুলো ভুল, ওয়ার্কসের কারণে আনকাউন্টেবল নাউনের সাথে অ্যাস হয় না, এবং হি ডাইড ফর হিজ কান্ট্রি লেখা আছে ডাইড বাই, ডাইড অফ কলেরা, ডাইড ফ্রম ওভার ইটিং হাঙ্গার, বেশি খেয়ে বা কম খেয়ে মারা গেলে ফ্রম বলি। দেন ইয়েস, এই সেম টাইপের বাক্যটা বিশেষ পরীক্ষা আসছে। আসেন ভাই, আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট, আমি রোগীর সাথে কিছু সময় কাটাইছি ভাই। আমি 4টা এক্সপ্রেশন আপনাদেরকে দেখাতে চাই, এই যে লিখেও রাখছি দেখেন। সাম আলাদা স্পেস দিয়ে টাইম যদি হয়, সাম টাইম, সাম একটা স্পেস তারপর টাইম, সাম টাইম মানে কিছু সময়, তারপরে সাম স্পেস দিয়ে টাইমস যে কথাটা ভাই, এটা ইংলিশে ভুল, মানে এ নামে কোনো শব্দ ইংলিশে আমরা ব্যবহার করি না, করতে পারি না। তারপরে সাম টাইম মানে কোনো এক সময়, কোনো এক সময়, ইট কুড বি দ্য পাস্ট অর দ্য ফিউচার। সামটাইম দ্বারা এমনটাই বোঝায়। ফর এক্সাম্পল, আপনার বাবা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল এবং ঢাকা মেডিকেলের স্টুডেন্টরাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, জানেন কিনা, সার্টিফিকেটে সেটাই লেখা থাকে। যদিও ঢাকা মেডিকেলের দাম আরও অনেক বেশি ঢাকা ইউনিভার্সিটির চেয়ে, মানে পাবলিকের কাছে এবং বাস্তব জগতেও বলা যেতে পারে। তাহলে সামটাইম মানে হলো কোনো এক সময়, সেটা অতীত হতে পারে। আপনার বাবা ঢাকা ইউনিভার্সিটি ছিল, আপনি বলবেন যে মাই ফাদার ওয়াজ সামটাইম স্টুডেন্ট অফ, ওয়াজ আ সামটাইম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, কোনো এক সময়ের। আপনি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হবেন, ঢাকা মেডিকেলের স্টুডেন্ট হবেন, আপনি বলবেন কি, আই উইল বি আ সামটাইম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি অথবা ঢাকা মেডিকেল কলেজ, যাই বলেন। তাহলে সামটাইম দ্বারা কি বোঝায় ভাই? অতীত বা ভবিষ্যতের কোনো একটা সময়, নিশ্চিত করে কিছু না। অ্যান্ড সামটাইমস এটা আমরা জানি, সামটাইমস অর্থে আমরা ব্যবহার করি অ্যাট টাইমস, অ্যাট টাইমস মানে মাঝে মাঝে, মাঝে মাঝে অর্থে আমরা অ্যাট টাইমস বলি, মানে সামটাইমস ব্যবহার করি। তাহলে 4টা এক্সপ্রেশন হয়। সাম স্পেস টাইম মানে কিছু সময়, সাম স্পেস টাইমস এটা ভুল, কিছু না ইংলিশে এরকম। সামটাইম একসাথে অর্থ হলো ভূতপূর্ব বা ভবিষ্যৎ, মানে আগের অথবা ভবিষ্যতের, নির্দিষ্ট সময় না। সামটাইমস মানে মাঝে মাঝে। তাহলে আমরা বাক্যের কনটেক্সটে বলছে আমি ব্যয় করেছিলাম রোগীর সাথে কিছু সময়, তাহলে কিছু সময় তো আপনি নিশ্চয়ই সাম টাইম নেবেন, সাম স্পেস তারপর টাইম। তারপরে 16তে আই ওয়েট, ভাই আমরা জানি ওয়েট কারোর জন্য অপেক্ষা করা বলতে ওয়েট ফর বলি, আর অ্যাওয়েট শব্দের অর্থই কারোর জন্য অপেক্ষা করা। অ্যাওয়েট, অ্যাওয়েট যেটা এই যে AWAIT, অ্যাওয়েট, অ্যাওয়েট শব্দের পরে কোনো প্রিপোজিশন বসে না, আর ওয়েটের পরে অবশ্যই একটা ফর লাগে। কি লাগে ভাই? ফর লাগে। তাহলে ওয়েটের পরে ফর নাই বাদ, ওয়েটের সাথে টু বসে না, অ্যাওয়েটের সাথে আবার ফর বসে না, তাহলে উত্তর ডি নিব আমরা। দেখেন, তাহলে আপনি লিখবেন আইদার ওয়েট ফর অথবা অ্যাওয়েট। ওয়েট থাকলে ফর লাগবে, আর অ্যাওয়েট থাকলে কিছু লাগবে না। তাহলে ভাই শুধু ওয়েট হয় না, ওয়েট টু না, অ্যাওয়েট ফর আবার না, শুধু অ্যাওয়েট লেখা আছে ডিতে, ফলে উত্তর হচ্ছে ডি। আমরা পেয়ে গেছি। তাহলে আই স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট অ্যান্ড আই অ্যাওয়েট ইউর ডিসিশন অথবা আই ওয়েট ফর ইউর ডিসিশন। দেন করেন। আসেন ভাই, কারেকশন, কারেক্ট বাক্য চাইছে আমাদের কাছে। আমরা জানি এই যে লিটিল, লেস, লিস্ট আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার, তাই না? তাহলে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার কি কাউন্টেবল নাউনের আগে বসতে পারে? পিপল কিন্তু গণনা করা যায়, তাহলে লেস বসলে বাক্যটা ভুল হয়ে যায়, ফলে বাদ। সেম লেসটাও কিন্তু ভুল,
রইল কি ফিউ আর ফিউয়ার। আপনি ফিউ লিখবেন না ফিউয়ার লিখবেন, বাক্যটা একটু পড়লে বুঝবেন। বলছে ড্যাশ পিপল গেট আমেরিকান ভিসাজ নাও এডেজ, মানে হলো আজকাল মানুষজন আমেরিকান ভিসা পাচ্ছে। ফিউয়ার মানে অল্প, এটা বোঝাচ্ছে। আপনি ফিউয়ার লিখতে হবে উত্তর, আপনি ফিউ লিখবেন না। বাক্যে একটা তুলনা কিন্তু আছে ভাই। ফিউয়ার মানে বাক্যটা এরকম হলে ভালো হইতো, ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস টুডে নাও এডেজ দেন বিফোর। ওই যে আগে একটা প্রশ্ন সমাধান করছিলাম না, যে টুডে ইজ বেটার দেন, টুডে ইজ বেটার, হি ইজ বেটার টুডে, দেন ইয়েস্টারডে বা দেন বিফোর কথাটা লেখা থাকে না। বাট বাক্যের কনটেক্সট আপনি বুঝতে হবে। ফিওর দ্বারা কম বোঝা, মানে আগে বেশি পাইতো এখন কম পায়। এবং আমরা যখন ক্লাসটা করছি তখনও কিন্তু এমনই অবস্থা যাচ্ছে। তাহলে ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাও এ ডেজ, দেন বিফোর, দেন ইয়েস্টারডে অথবা দেন বিফোর কথাটা থাকলে কিন্তু বেশি ভালো হইতো, মানে দেন ইয়েস্টারডে, দেন বিফোর এমনটা, অথবা নির্দিষ্ট কোনো একটা সময়ের কথা উল্লেখ করতে পারেন। তাহলে ভাই উত্তর পেয়েছি আমরা সি নাম্বার। তারপর আসেন তো একই কথা, মেডিকেলে আসছে এটাও। লেস, আমাদের মূল টার্গেট ওয়ার্ড হলো মানুষ, মানুষের জন্য কিন্তু আমরা লেস বসাতে পারি না, এই পিপলের মতো। লেস শব্দটা লিটিলের কম্পারেটিভ ফর্ম, ফলে লেস থাকলে বাদ দেন, বাদ বাদ। তাহলে এ বি বাদ, রইল কি সিডি। নো ফিউয়ার দেন, নো ফিউয়ার দেন ঠিক আছে, 50 ঠিক আছে, এম এ এন না এম ই এন, এটাই আপনার খেলার কাজ। 50 50, 50 এর পর নিশ্চয়ই আপনি নাউনটা প্লুরাল লিখবেন। 50 এম এ এন সিঙ্গুলার আর এম ই এন প্লুরাল, তাহলে এম ই এনটাই আমাদের কারেক্ট আনসার। তাহলে উত্তর সি হবে, তাই না ভাই? দেখেন তাহলে ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাও এডেজ এবং নো ফিউয়ার দেন 50 মেন ওয়ার প্রেজেন্ট। দেন করেন। এখন একটা ব্যালেন্স পাচ্ছি দেখা যাচ্ছে, একটা ইউনিভার্সিটির প্রশ্ন, একটা মেডিকেলের প্রশ্ন আসতেছে। আসেন ভাই, কারেকশনের ডিউর প্রশ্ন কি বলছে, হিজ হেয়ার। হিজ হেয়ার হলে আবার আর হয় কেমনে? হিজ হেয়ার আমরা জানি ভাই, হেয়ার কিন্তু আনকাউন্টেবল নাউন, চুল কিন্তু কেউ বসে বসে গনে না। তাহলে হিজ হেয়ার ইজ নট স্ট্রেট বাট কার্লি। ইয়েস, আমার কাছে বাক্যটা ভালোই লাগছে এবং কারেক্ট মনে হচ্ছে। স্টিল আমরা চেক করি, হিজ হেয়ার আর হয় না, আরে আর কি চেক করবো? তাহলে উত্তর নিশ্চিত বি। হিজ হেয়ার ইজ নট স্ট্রেট বাট কার্লি, এবং এই প্রশ্নটা আবারও আসছে, মানে ডিউতে আসার পর আর কোথাও যেন আসছিল, অপশন একটু চেঞ্জ আসছে, তবে এই উত্তর যেটা কারেক্ট এটা ঠিকই ছিল। তাহলে হিজ হেয়ার ইজ নট স্ট্রেট বাট কার্লি। আপনি কিন্তু এই বাক্যটা এরকম আসছে, যেভাবে আসছে এরকম, যে হিজ হেয়ার ইজ নট স্ট্রেট, না এরকম আসছে, হিজ হেয়ার ইজ স্ট্রেট, ইজ স্ট্রেট, হিজ হেয়ার ইজ স্ট্রেট অ্যান্ড কার্লি। ভাই বলেন এই বাক্যটা কি ঠিক আছে কিনা? আপনার কাছে কিন্তু গ্রামাটিক্যালি এটা ঠিকই মনে হতে পারে, হিজ হেয়ার ইজ স্ট্রেট এন্ড কার্লি। ভাই একজন মানুষের চুল কি কার্লিও হয় আবার স্ট্রেটও হয়? এটা আসলে মিলে না ভাই। মানে আমার চুল যদি স্ট্রেট হয়, আইদার স্ট্রেটে থাকবে অথবা কার্লি থাকবে, মানে কোকড়ানো থাকবে। তাহলে উত্তর কিন্তু অবশ্যই বি, হিজ হেয়ার ইজ নট স্ট্রেট বাট কার্লি। তার চুলগুলো সোজা সাপটা না, বরং আঁকা বাঁকা, মানে কোকড়ানো। এরপরে কি এটা জিনিস, এই জিনিস আপনি নিশ্চিত পারেন, বিশেষ পরীক্ষার প্রশ্ন ওইটা। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, আমরা অনেকবার পড়ছি, আমি অনেকবার বলছি। দ্য রিচ মানে ধনীরা, তাহলে আর লাগবে, উত্তর হচ্ছে ডি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। আশা করি খুব সহজেই আপনারা আমার কথা ধরতে পারছেন, কারো কষ্ট হচ্ছে না। এন্ড দেন ইয়াস ভাই, খুব ভালো করে বুঝছেন, প্লিজ ইনস্ট্রাকশন ভালো করে পড়েন। মোস্টলি আমরা কারেক্ট সেন্টেন্স পাই, বাট ইনকারেক্টও কিন্তু থাকতে পারে। দেখেন বলছে ইনকারেক্ট বাক্য কোনটা, তার মানে সাইডটার ভিতরে আপনি 3টা ঠিক বাক্য পাইবেন। যেটা ঠিক পাইছেন আন্দাজে লাভ দিয়ে উত্তর দিয়ে লেন না। আই নিড অ্যান অ্যাপল, কারেক্ট। আই নিড সাম অ্যাপলস, কারেক্ট। আই নিড দ্য অ্যাপল, কারেক্ট। আমার একটা আপেল দরকার, নির্দিষ্ট একটা আপেল হইতে পারে। আই নিড অ্যাপল বলা যাবে না, ওই যে বলছিলাম না, আই নিড পেন বলা যাবে না, আই নিড এ পেন। আই হ্যাভ ফ্রেন্ড বলা যাবে না, আই হ্যাভ এ ফ্রেন্ড। আই হ্যাভ স্টুডেন্ট বলা যাবে না, আমাকে বলতে হবে আই হ্যাভ এ স্টুডেন্ট, আই হ্যাভ সাম স্টুডেন্টস। ফলে আমাদের ভুল হলো এটা, যেটা ভুল সেটা আমাদের উত্তর, যেহেতু সাইজ ইনকারেক্ট। দেন কারেক্ট বাক্য কোনটা ভাই? কাম এট 9 o'clock। হ্যাঁ, কাম এট নির্দিষ্ট সময়ের আগে এট বসে। দিনের আগে আমরা ইন বসাই নাকি অন বসাই ভাই? এট ঠিক আছে, এখানে কোনো উত্তর নিশ্চিত সি। দেখেন আমরা প্রিপোজিশনের প্রশ্নটা মূলত দেখেন, আমরা নির্দিষ্ট সময়ের আগে এট বসাই এবং যে কোনো একটা দিনের আগে অন বসাই, অন থার্সডে, অন ফ্রাইডে, অন স্যাটারডে, অন ওয়েডনেসডে। ওকে ভাই, তাহলে উত্তরে নিশ্চয়ই আই নিড হেল্প, এটা ভুল, খেয়াল করেন। শুধু আমরা আই নিড হেল্প এটা কারেক্ট মনে করে পড়ে যায় না। নেক্সট
হা হা হা, আই হার্ড হিম। দেখেন এই প্রশ্ন আগেও আসছে মেডিকেলে। তাহলে আমরা হিয়ার ভার্বের পর আরেকটা ভার্ব আসলে বেস ফ্রম অথবা জিরান ফর্ম লিখি এবং জিরান ফর্মটা প্রেফার্ড অপশন। আই হার্ড হিম সেইং দিস, আমি তার এটা বলতে শুনেছি। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, হি ইজ অ্যাজ টল অ্যাজ মি। না ভাই, আমি আপনাদেরকে প্রোনাউনের ক্লাসও পড়াইছি এই জিনিস এবং ডিগ্রির ক্লাসও এই কথাটা বলছি যে তুলনা যার সাথে হয় সে যেখানে বসা আছে তারে একই ফরম্যাটে লিখতে হবে। তুলনা হচ্ছে আই এর সাথে হি এর, তাহলে হি এর সাথে আই এর তুলনা যেহেতু হচ্ছে, হি আছে সাবজেক্টিভে, নিশ্চয়ই যে এজ এর পরে যেই এজ দিয়ে তুলনা, এজ টল এজ, তাই না? সে আমার মতো লম্বা, তাহলে তার সাথে যেহেতু তুলনা হচ্ছে সে বসা সাবজেক্টিভে, তাহলে এজ এর পরে নিশ্চয়ই সাবজেক্টিভে থাকতে হবে। তাহলে মাইন মি কিছু হবে না, এই লিখতে হবে, আই লিখতে হবে। হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, হি ইজ অ্যাজ টল অ্যাজ আই। ওকে, নেক্সট 25 করেন। প্রেফার, মেডিকেল আসছে এবং এই প্রশ্ন দিয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটিও প্রশ্ন আসছে, আমি পড়াইছিলাম আপনাদেরকে। ওই যে ব্লু বেড কাভার, গ্রিন বেড কাভার এরকম দিয়ে, আই উড প্রেফার ব্লু বেড কাভার টু আ গ্রিন ওয়ান। ইয়েস করেন। প্রেফারের পরে আমরা টু লিখি এবং টু শব্দের অর্থ THAN দেন চে, ফলে প্যারালেল প্যাটার্ন হয়, টুর আগে যা হয় পরে তাই হয় এবং সেটা আমরা পাচ্ছি নম্বরে। করিম প্রেফার রিডিং টু রাইটিং, টু মানে এখানে চে, তাহলে করিম পড়তে পছন্দ করে লেখার চেয়েও বেশি। বাকি এগুলো একটাও ঠিক নাই। দেন করে এই প্রশ্ন কত জায়গায় আসছে, ডিউতে ইউনিট আসছে, সি ইউনিট আসছে, আর কত জায়গায় আসছে। এবং কোশ্চেন হলো কারেক্ট বাক্য কোনটা, এবং এখানে দেখেন রং সেন্টেন্স বিশেষ পরীক্ষা আসছে। ভাই আমরা ভোট দেওয়া বলতে কাস্ট ভোট বলি, হ্যাঁ কাস্ট ভোট, এটা আপনি বলেন না কত পার্সেন্ট কাস্টিং হয়েছে, এবং এই কাস্ট শব্দটার 3 ফর্মে আমরা কাস্টে লিখি, কাস্ট কাস্ট কাস্ট। তাহলে উত্তর লিখতে হবে হি কাস্ট হিজ ভোট ফর ইউ, হি কাস্ট হিজ ভোট ফর ইউ। পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে বিদায় এস নাই, কেমন? হি কাস্ট হিজ ভোট ফর ইউ। তাহলে ভোটের সাথে কাস্ট লাগবে এবং কাস্ট দুইবার লেখা আছে, কাস্টেড বলা যাবে না যেহেতু কাস্ট শব্দের 3 শব্দেই কাস্ট। ভুল বাক্য কোনটা, এই কথা আপনাদেরকে আমি আগেও বলছি ভাই। বিলং একটা ভার্ব, যেটার আপনি কখনোই পেসিভ সেন্টেন্স লিখতে পারবেন না, বিলং ভার্বের সাথে প্রিপোজিশন টু থাকতে হয়। তাহলে দ্য ল্যান্ড ইজ বিলং টু অ্যান ওল্ড লেডি, এটা ভুল। আমাদের চাইছে ভুল বাক্য কোনটা, ফলে উত্তর নিশ্চয়ই। বাকিগুলো ঠিক আছে দেখেন, এবং এটা আলাদা করে একটা বাক্য কিন্তু পরীক্ষা আসে অনেকবার, এবং আমি লিটারেলি বলতে পারছি এটা বিশেষ পরীক্ষা আসে আলাদা করে প্রিপোজিশন আকারে। চট্টগ্রাম ইউনিভার্সিটি এই ইউনিটে 2 বা 3 বার আসছে এই বাক্যটাই, মানে এই কথাটাই, পার্ট ফ্রম পার্ট উইথ। কোনো ব্যক্তি থেকে যদি পৃথক হওয়া বোঝায় তাহলে পার্ট ফ্রম বলি, আর কোনো কিছু ত্যাগ করা বলতে পার্ট উইথ বলি। আমরা প্রিপোজিশনের ক্লাসে এটা নিয়ে নিশ্চিত কথা বলেছি। দে পার্টেড ফ্রম ওয়ান অ্যানাদার, কারেক্ট। দ্য লিডার এক্সপ্রেসড হিমসেলফ ফোর্সিবলি, জোর করে তারা নিজেরে এক্সপ্রেস করছে। মাদার বট মি অ্যান আইসক্রিম, ঠিক আছে, মা কিনে দিয়েছিল আমারে একটা আইসক্রিম। ওকে, তাহলে দেখেন আমাদের প্রথম প্রশ্নে বলছে কারেক্ট কোনটা, কারেক্ট পেয়েছি এটা। ভুল কোনটা, ভুল পাইছি এটা। ইজ বিলং টু বলা যাবে না, বলতে হবে দ্য ল্যান্ড বিলং টু অ্যান ওল্ড লেডি, এই ওল্ড লেডির হলেন এই ল্যান্ডের মালিক। 28-9 করেন। হি প্রেফার্স টু রিড, ওমা প্রেফার্স টু রিড দেন টু রাইট, ভাই এমন কথাবার্তা প্রেফারের সাথে যায় না। কম্পারেটিভলি বেটার, ভাই যায় না। একটা বলেন হি হ্যাজ স্কার্সলি এনি মানি, বাক্যটা হইতে পারে তার টাকা পয়সা একবারেই না, এটা বোঝাচ্ছে। স্কার্সলি নেগেটিভ ওয়ার্ড বোঝাচ্ছে, এবং নেগেটিভ ওয়ার্ডে আমরা এনি লিখি, আমরা পড়েছিলাম। হ্যাঁ, সাম শব্দটা বসে হ্যাঁ বোধক বাক্যে, আর এনি শব্দটা বসে হলো নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ফলে আমরা সি নাম্বারের কারেক্ট পাইতেছি। এরপরটা হি স্পিক্স ফ্লুয়েন্ট দেন আই, ঠিক মনে হয়? হি আর আই ঠিক আছে, বাট হি স্পিক্স ফ্লুয়েন্টলি লাগবে ভাই, ফ্লুয়েন্টলি। কেমন? কারণ এই স্পিক ভার্বটারে মডিফাই করছে ফ্লুয়েন্ট শব্দটা, ফ্লুয়েন্ট শব্দটার অ্যাডভার্ব লাগবে, ভার্বে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। ফলে বাক্যটা হয়তো হি স্পিক্স ফ্লুয়েন্টলি, সেই ফ্লুয়েন্টলি কথা বলে, দেন আই আমার চেয়ে। তাহলে হি আর আই এই পার্টটা ঠিক আছে। কম্পারেটিভ প্যারালেলিজম কি বলা যেতে পারে, কম্পারেটিভ প্যাটার্ন ঠিক আছে বা কম্প্যারিজনটা ঠিক আছে, কিন্তু ফ্লুয়েন্টলি লাগবে। ফলে ভাইয়েরা উত্তর পেয়ে গেছে সি নাম্বার। কারেক্ট বাক্য কোনটা? দে হ্যাভ সিন মি ইয়েস, ও মাগো ইয়েস স্টার্টে থাকলে তো ভাই পাস্ট টেন্সে লাগবে, ফলে নাই। আই লাইক হিজ চাইল্ডলাইক সিম্পলিসিটি, বাক্যটাতে কোনো ভুল নাই। আমরা দেখছি আমি পছন্দ করি তার শিশু সুলভ বা সরলতাকে, শিশু সুলভ সরলতাকে, ঠিক আছে। ইট ইজ আই হু ইজ, না ভাই ইট ইজ আই হু এম লাগবে। আমরা জানি রিলেটিভ প্রোনাউন এর অ্যান্টিসিডেন্ট অনুযায়ী তার ভার্ব বসবে, তাহলে হু দ্বারা বোঝাচ্ছে আই কে। আই কি আই এর সাথে কি ইজ বসে না,
বাক্যটা হওয়া উচিত ছিল ইট ইজ আই হু এম টু ব্লেম। দ্য গার্ল রিজেম্বল টু হয় না, দেখেন ভাই ডাইরেক্ট রিজেম্বল লাগবে, ফলে আমরা উত্তর পেয়ে গেছি ভাই। হি হ্যাজ স্ক্যার্সলি এনি মানি, আমাদের এটাই কারেক্ট সেন্টেন্স, বাকি তিনটা ভুল, কারণ প্রেফারের সাথে যায় না, কম্পিটিটিভ অর্ডার হয় না, ফ্লুয়েন্টলি লাগতো, আর এখানে ইয়েস্টারডে থাকলে পাস্ট টেন্স লাগবে, আই এর সাথে এম লাগবে, রিজেম্বলের সাথে টু বসে না, উত্তর নিশ্চয়ই আই লাইক হিজ চাইল্ড লাইক সিম্পলিসিটি। And this is the last question for today's class. She is the person for the job only. She is the only person for the job. She is only the person for the job. She is the person only for the job. বাক্যের অর্থ বুঝলে আপনি মজা করে বলতে পারবেন। দেখেন কোনটা দিলে অর্থ ঠিক থাকে। বাক্যের অর্থ হলো she is the only person for the job। আমার কাছে বি নাম্বারটারে ভাল লাগছে রিডিং করার সময়, এখানে কোনো সে অর্থে গ্রামার নাই। দেখেন she is the person for the job only, কথাটারে অড লাগবে পুরো। she is only the person ভাই, অনলি পারসন, অনলি শব্দটা পারসনকে মডিফাই করতে পারে, মানে বলতে চাইছে she is the only person for the job, মানে সেই হলে ব্যক্তি যার জন্য জবটা, এটা বোঝাচ্ছে ভাই। উত্তর নিশ্চিত বি, she is the only person for the job। এই ছিল আজকের কারেকশনের ক্লাস, আশা করি ভালো লেগেছে আপনার। আমরা কারেকশনে আবারও ক্লাসে আসবো ইনশাআল্লাহ, আমাকে দোয়া রাখবেন। আর গ্রামারের সব কিছু ভালো পারলে আপনি কারেকশনে বসাতে পারবেন। এই জন্য যদি কারো কাছে মনে হয় যে না স্যার ক্লাস কঠিন লাগছে বা বুঝতে একটু কষ্ট হচ্ছে, আমি রিকোয়েস্ট করবো আপনারে, আপনি গ্রামারের বাকি যে টপিকগুলো পড়েছেন আগে, এগুলোর আবার একটা রিভিশন দেন। রিভিশন দিয়া আইসা কারেকশন টপিকটা আমার সাথে করেন বা বই ধরে প্রশ্ন সমাধান করতে থাকেন, দেখবেন খুব ভালো লাগবে। মানে কঠিন হইলেও একবার যদি ট্র্যাক ধরতে পারেন, আপনার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। দয়া রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।